নোবেল আমার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য আমাকে প্রচণ্ড জোর জবরদস্তি করে। যখন আমি মানে সম্পর্ক যখন আমি বলি যে আমি করব না তোমার সাথে, হচ্ছে যে আমার তো বিয়ে হয়নি, আর বিয়ে ছাড়া এগুলো তো হচ্ছে যে খারাপ, এগুলো করা যাবে না, এটা শরীয়ত মোতাবেক তো হচ্ছে যে পাপ। ও বলে আমাকে একটু একটু পাপ করলে কিছু হয় না, আর এই পাপ তো কেউ দেখবে না, তুমি আমি জানবো, আল্লাহর কাছে আমরা তওবা করে মাপ চেয়ে নিব, নামাজ পড়ে আমাদের পাপ দেখবো, চলে গেছে। আমি বলছি না, এটা করা যাবে না। তাহলে বলছে আসো তাহলে আমি তোমার বিয়ে করি, মুখে মুখে কুলিমা পড়ো আমার সাথে কুলিমা পড়লে আমাদের বিয়ে হয়ে যাবে। তাই আমি বলছি এভাবে তো বিয়ে হয় না, বিয়ে করতে গেলে তো কাজী লাগে, সাক্ষী লাগে, আর হুজুর লাগে, এভাবে তো নোবেল বিয়ে হয় না। বলছে না, এভাবে বিয়ে হবে, আকাশ বাতাসকে আমরা সাক্ষী রাখছি, উপরে আল্লাহ সাক্ষী, আমরা সাক্ষী, দুজন, আমাদের বিয়ে হয়ে যাবে। যখন আমি তাকে এই ব্যাপারে বলছি যে না, এভাবে তুমি বললে হবে না, আমি আমার ফ্যামিলি ছাড়া কোনো কাজে আগাইতে পারবো না, এবং তোমার ফ্যামিলি ছাড়া। বলছে যে না, এখন তুমি কোথাও যাইতে পারবে না, আমি যেটা চাই তুমি আমার সেটা দিয়ে যাও, তাইলে হচ্ছে যে আমরা পরবর্তীতে ফ্যামিলি জানাবো। আর তুমি আমি যদি একসাথে থাকি, আমি তো তোমার এমনিও বিয়ে করবো, তুমি তো আমার ছাড়া আর কোথাও যাইতেও পারবা না, তো আমরা করে ফেলি, কিছু হবে না, বিয়ের আগে কোনো কিছু করলে কিছু হয় না, এগুলো পাপ না। যখন আমি তাকে জানালাম যে না, আমি এই কাজ করতে পারবো না, তখন হচ্ছে যে নোবেলের খুব বাজে ব্যবহার চলে আসে, এবং নোবেলের চেহারা বদলে যায়। মানে তখন তার ব্যবহার খুব খারাপ হয়ে যায়, যে তুই এটা করবি না, মানে কেন করবি না, আমার কথা তোকে শুনতেই হবে, মানে এরকম বাজে খারাপভাবে কথা বলে, গালাগাল করে। যখন আমি বলছি না, আমি একটা পর্যায়ে বলি যে আমি করবোই না, আমাকে তুমি ছাড়ো, আমি বাসায় যাচ্ছি, তারপর আমি তোমায় জানাচ্ছি। তারপর হচ্ছে যে নোবেলে মারধর করা হয়, মারধর করে আমাকে, বলতেছে না তুমি এখন বাসায় যেতে পারবা না, তো তুমি আমার এখানেই থাকতে হবে, তোমার আমি বাসায় যেতে দিব না। তারপর বলছে যে, তারপর আমাকে আটকে রাখা হয়, সারা রাত্র ধরে আমাকে খাবার পানি কোনো কিছু দেওয়া হয় না। তারপর আমার যে ফোন ছিল, সেই ফোনটা আমার ভেঙে ফেলা হয়, নোবেল ভেঙে ফেলে সেই ফোন, আর সেই ফোনটা তখন নোবেলের কাছেই ছিল, আমার কাছে ফোন ছিল না সেই মুহূর্তে। তারপর হচ্ছে যে সকাল হওয়ার পর নোবেল চুপচাপ ছিল, বলতেছে আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়েছে গতকালকে রাতে, তুমি ভুইলা যাও, তুমি তোমার ফ্যামিলিকেও কিছু জানাইও না, ইভেন আমার ফ্যামিলিকেও কিছু জানাইও না, আর আর আমি যা করছি তা তুমি ভুইলা যাও। আমি বলছি তুমি তো আমার কিছু পিকচার কিছু ভিডিও তুলছো, ওগুলা কি করবা? বলছে যে না, ওগুলা আমি ডিলিট করবো না, ওগুলো আমি রেখে দিছি, আমার ওগুলো ভালো লাগছে, আমি ওগুলো দেখবো, তুমি তুমি চলে যাও। তারপর হচ্ছে একটা ওভারে গাড়ি ডাক দিয়ে নোবেল হচ্ছে যে আমাকে বাড়িতে পৌঁছে দেয়। একটা মিক্সার গ্রাইন্ডার ঝামেলা কমায়, সময় বাঁচায়। মানে এতদিন পরে আসার কারণ হচ্ছে যে সেই সুবাদেও নোবেল যেহেতু আমার এরকম ভিডিও ফুটেজ পিকচার এরকম তুলছে, আবার আমি যখন বলতাম এগুলো নিয়ে, তখন আমাকে বলতো যে আমি এগুলো ভাইরাল করে দিব, তুমি যদি কাউকে বলো তোমার কিন্তু মরা ছাড়া কোনো পথ থাকবে না। মানে তুমি কি জানো, আমি আমার ভেরিফাইড দেখা যদি তোমাকে ছাড়ি, তুমি কোন পর্যায়ে যাবে, মানুষ তোমার কত চিনবে, তোমার নিয়ে কি হবে, তুমি যদি এই বিষয় নিয়ে কখনো কোনো কিছু করো, আমি দেখবা যে মিডিয়াতে সোজা ছাইড়া দিচ্ছে। আর আমি কিন্তু হচ্ছে যে কোনো কিছু ভয় পাই না, ওই যে আইন দিয়ে আমারে দমন করবা ওই রকম কিন্তু কোনো সুযোগ আমি তোমায় দিব না, এরকম বলতো। এবং টাকা পয়সা আমার হচ্ছে যে ভিডিও পিকচার দিয়ে আমাকে প্রচুর পরিমাণে ব্ল্যাকমেল করতো। তারপর হচ্ছে যে আমার কাছ থেকে টাকা পয়সা নিত, বিকাশ মাধ্যমেও টাকা নিত, আমার সাথে দেখা করতো, ইভেন আমার বাড়ির নিচে, নোবেল আমার বাড়ির নিচে এসে এবং আমাকে নিয়ে যেত, মাঝে মধ্যে রিসিভ করতো। তারপর হচ্ছে যে মাঝে মধ্যে আমি আবার ডেমরা যায়, তার সাথে দেখা করতাম, নোবেলের ফ্যামিলি জানতো, ইভেন আমার ফ্যামিলিও জানতো, যেহেতু আমাদের এঙ্গেজমেন্ট সম্পূর্ণ হয়ে গেছে, সেক্ষেত্রে তো নোবেলের আম্মা, নোবেলের ফুল ফ্যামিলি আমাকে চিনে। তো আমরা মামলাটা ফাইলিং করেছিলাম বিগত 13/8/2025 তারিখে। তখন আমরা আসামি নোবেলের বিরুদ্ধে মামলাটি করেছিলাম 406, 420, 417, 506 এবং 109 ধারায়, যেহেতু আরও সহযোগী আসামি আছেন। তো এর সঙ্গে আরও দুটি সেকশন ছিল, পর্নোগ্রাফি অ্যাক্টের 8-1 এবং 8-2। তো মামলার বিষয়বস্তু, আচ্ছা মামলার প্রসিডিংটা আগে বলি। তো সেদিন মামলা করার পর বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আসামির এই বিষয়টা, মামলার বিষয়টা নিয়ে তদন্ত করার জন্য পিবিআইকে নির্দেশ প্রদান করেন। তো পিবিআইয়ে যে তদন্তকারী কর্মকর্তা ছিলেন এসআই নুরুজ্জামান, তিনি আজকে 2/2/2026 তারিখ তিনি তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন। সেই তদন্ত প্রতিবেদন যাচাই বাছাইয়ের সাপেক্ষে আজকে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেছেন। তো মামলায় তদন্ত প্রতিবেদনে যে বিষয়গুলো উঠে এসেছে সেগুলো হচ্ছে 406, 420, 417 এবং 506-এর যে আমরা অভিযোগটা এনেছিলাম, এটাকে সত্যতা প্রমাণ পাওয়া গেছে বলে মানে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেছে তদন্তকারী কর্মকর্তা। আর যে পর্নোগ্রাফি অ্যাক্টের 8-1 এবং 8-2 ধারায় যে আমরা অ্যালিগেশন এনেছিলাম, এটাতে সত্যতা পাওয়া যায়নি বলেছে। এটা কারণটা আমি বলছি একটু পর। তো আমরা একটু ঘটনায় চলে যাই। ঘটনাটা কি ঘটেছে? ঘটনাটা ঘটেছিল 2024 সালের মাঝামাঝি সময়ে, 5ই অগাস্টের কিছু আগে। ওই সময় ঘটনা 5ই অগাস্টের কিছু আগে না, জুন জুলাইতে, হ্যাঁ জুলাইয়ের 1 মাস বা 2 মাস আগে ঘটনা ঘটছে। তো তখন যখন পর্নোগ্রাফির বিষয়টা ঘটেছে, অর্থাৎ বাদিনীর সাথে যেহেতু নোবেলের এঙ্গেজমেন্ট হয়েছিল, তো নোবেলের যে ডেমরাস্ত বাসা আছে সেই বাসায় বাদিনী গিয়েছিলেন।
যাওয়ার পর সেখানে নোবেলের বাদিনী থেকে আমি যেরকম জানতে পেরেছি সেটা হচ্ছে তার যে স্টুডিও আছে সেখানে নাকি একটা টর্চার সেলও আছে, সেখানে নাকি মেয়েদেরকে আটকে রেখে মানে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয়। সেখানে বাদিনীকে একদিন আটকে রাখা হয়েছিল, তাকে জোরপূর্বক তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করা হয়েছে, কিন্তু বাদিনী সেখানে সম্মতি না দেয় আসামি তাকে বাজেভাবে শারীরিকভাবে আর কি বিপর্যস্ত করে, বিভিন্ন ছবি তোলে, তার জামা কাপড় মানে বিচ্ছিন্ন করা সহ নানা বাজে ছবি বা ভিডিও ধারণ করে তার ফোনের মধ্যে। তো এটা 2024 সালে তিনি যখন করেন তখন তিনি যে ফোনটা ব্যবহার করতেন এই ফোনটা এখন পিবিআই তার থেকে জব্দ করতে পারেন নাই। এখন পর্নোগ্রাফি অ্যাক্টের বিষয়টাতে আমি আসি। পর্নোগ্রাফি অ্যাক্টের 8-এর 1 ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি কোনো ধরনের অশ্লীল ছবি বা ভিডিও ধারণ করে সেটা একটা অপরাধ, এবং পর্নোগ্রাফি অ্যাক্টের 8-এর 2 ধারায় বলেছে যদি কোনো ব্যক্তি সেই ছবি বা যে ভিডিও সে ধারণ করেছে এটা যদি সে কোথাও পাবলিশ করে দেবে এই ভয় দেখিয়ে সে যদি ব্ল্যাকমেইল করে সেটা একটা অপরাধ। আর 8-এর 3-এ বলেছে যদি পাবলিশ করে দেয় তখন এটা একটা অপরাধ। তো এখানে আসামি যেটা করেছেন তিনি ছবি তুলেছেন, ভিডিও করেছেন, এটা যেমন অপরাধ ছিল, 8-এর 2 অনুযায়ী তিনি সেটা দিয়ে ব্ল্যাকমেইল করেছেন, এটাও একটা অপরাধ ছিল। কিন্তু তিনি তো পাবলিশ আপাতত করেন নাই, তিনি ব্ল্যাকমেইল করে গেছেন। এখন যতক্ষণ না ওই ফোনটা উদ্ধার করা যাচ্ছে ততক্ষণ কিন্তু এই মামলার আর কি সেকশনে যেই অ্যালিগেশনের বিষয় এটা প্রমাণ করা সম্ভব না। তো পিবিআই তাদের যথাসাধ্য চেষ্টা করেছেন, তারা আসামিকে কল দিয়ে ডেকেছেন, নোটিশ দিয়েছেন, কিন্তু আসামির মা নাজমা বেগম তারাও আসামি, তার ওয়াইফ ইসরাত জাহান প্রিয়া এবং তাদের ম্যানেজার মাসুদ রানা সৌমিক তারা কেউই কিন্তু তাদের এই নোটিশে রিপ্লাই দেয় নাই, আসে নাই। বারবার যোগাযোগের চেষ্টা করেছেন, এটা তদন্ত প্রতিবেদনও আছে, কিন্তু তাদের যোগাযোগের চেষ্টার পরও তারা এসে দেখা করে নাই। যেহেতু আমার ক্লায়েন্টকে ব্ল্যাকমেইল করা হয়েছে, বলা হয়েছে যে যদি তুমি টাকা আবার ফেরত চাও বা আবারও বিয়ের কথা বলো তাহলে আমরা এই ছবি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিব বা পাবলিশ করে দিব, এই হুমকি যেহেতু দেয়া হয়েছে। এখন যদি পরবর্তীতে আমার ক্লায়েন্টের কোনো ধরনের কোনো ছবি বা ভিডিও কোথাও যদি ছড়িয়ে পড়ে স্বাভাবিকভাবেই দোষটা মানে রেসপন্সিবল কে হবে? রেসপন্সিবল হবে আসামি নোবেল এবং তার পরিবার, কারণ তারাই আমাদেরকে অলরেডি থ্রেট দিয়েছে, এই বিষয়ে আমরা কিন্তু মামলা করেছি।